দর্শক, আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি যারা বিভিন্ন সময়ে গত স্বৈরাচার সরকারের আমলে গুমের শিকার হয়েছেন, এখনও ফেরত আসেননি, সেই সমস্ত অপেক্ষমান পরিবার সদস্যদের সাথে আমরা কথা বলে থাকি। যারা গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধ নিয়ে কাজ করেছেন, সেই সমস্ত মানবাধিকার কর্মীদের সাথে আমরা কথা বলে থাকি যারা ভাগ্য গুণে গুম ঘর থেকে ফেরত এসেছেন। আজকে আমরা এমন দুজন মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্য, যারা বিগত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে নিজেরা আয়নাঘরে বন্দী ছিলেন এবং ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের একজন শায়রুল ইসলাম, তিনি চাঁপাইনবাবগঞ্জের সন্তান। জনাব শায়রুল, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন উপস্থিত হয়েছেন আজকে কথা বলবার জন্য। তার উপরে যে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার বয়ে গেছে, তিনি পিরোজপুরের মানুষ, পিরোজপুরের সন্তান। তিনি ঢাকায় এসেছেন লেখাপড়া করতে, তারপরে তিনি কর্মজীবনে প্রবেশ করেছেন। সেই কর্মজীবন থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। তিনি 3 মাসেরও বেশি সময় আয়না ঘরে কিভাবে বন্দী ছিলেন। তার নাম আব্দুল কাইয়ুম হাওলাদার মিঠু। আমরা তার বক্তব্য শুনব। জনাব মিঠু, আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুই করতে চাই মিঠু আপনাকে দিয়ে। আপনি কবে কখন কিভাবে গুমের শিকার হলেন, সেই আলোচনায় যাওয়ার জন্য আসলে আপনাকে কেন টার্গেট করা হলো, কেন আপনাকে তুলে নিল, আপনার তাদের দৃষ্টিতে আপনি এমন কি অপরাধ করেছিলেন তখন স্বৈরাচার শেখ হাসিনার দৃষ্টিতে, যার কারণে আপনাকে তারা গুম ঘরে বন্দি রেখেছিল? আসলে আমাকে ওরা টার্গেট করেনি, টার্গেট করছিল অন্য কাউকে। ওইখানে মামার মামলাতে একটা নাম ইউজ করে, যেটার নাম ছিল সাইফুল, কিন্তু সেই সাইফুল ব্যক্তি তো আমি নই। তারা মূলত সাইফুলকে তারা টার্গেট করে, সাইফুলের অনুসন্ধানে মূলত তারা বের হয়। মিস্টেক আমাকে তারা তুলে নেয়, রামপুরা অফ দ্য রোড থেকে আমাকে তারা তুলে নেয়। যখন তুলে নেয় তখন র্যাবের যে সিও ছিলেন, র্যাব 11-র সিও ছিলেন, ওনার নাম পরবর্তীতে আমি জেনেছি লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। উনি আমাকে 1 সপ্তাহ পরে একটা এই তথ্যটা দেন যে হয়তো ভুলবশত তোমাকে আনা হয়েছে, তা তোমাকে আমরা চেক ব্যাক করে ছেড়ে দেব। কিন্তু দুঃখজনক আমাকে আসলে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। সেই আলোচনায় যাওয়ার আগে কাইয়ুম হাওলাদার মিঠু, আপনার কাছে জানতে চাই যে আপনার পারিবারিক অবস্থানটা যদি আমাদেরকে জানান। আপনারা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা, আপনার পরিবার সদস্যরা, আপনি নিজে ছাত্র জীবনে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা, সেটাও তো একটা কারণ হতে পারে যে ভিন্ন মত দমনের যে পৈশাচিক পন্থা ছিল তখন, সেটাও একটা কারণ হতে পারে যে আপনি সেই কারণেও তারা আপনাকে তুলে নিতে পারে। হ্যাঁ, আমার রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত পরিচয় রয়েছে, পারিবারিকও পরিচয় রয়েছে। আমার সবচেয়ে বড় একটা পরিচয় হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমউল্লাহ। ওনার পক্ষে সাক্ষী ছিলেন আমার আপন খালু এবং প্রধান সাক্ষী ছিলেন উনি। ওনার পক্ষে? জি, ওনার পক্ষের সাক্ষী ছিলেন। এবং আমার খালাতো ভাই এবং তখন দায়িত্বশীল, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। আমি 2005 সাল থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত। কি ছিলেন আপনি? আমি তখন কর্মী ছিলাম পিরোজপুরেই, এবং আমার স্থানীয় ওয়ার্ডের সহসভাপতি ছিলাম। এবং ঢাকাতে যখন আসি, এই বরগুনা পলিটেকনিক যখন পড়াশোনা করি, তখন আমি ওখানে পলিটেকনিকের সেক্রেটারি ছিলাম। আচ্ছা, তো ঢাকা থেকে কবে কখন কিভাবে আপনাকে তুলে নিল? ঢাকা থেকে 2017 সালের 10 এপ্রিল, ঠিক জোহরের সালাতের পরে আর কি, 2:30টার দিক হবে আর কি, 2:30টার দিকে অফ দ্য রোড থেকে বের হয়ে আমি মধুবন বেকারির সামনে দাঁড়াই আমার প্রতিষ্ঠানে যাওয়ার জন্য।
ঠিক ওখান থেকে আমাকে তুলে নেওয়া। আপনার কি প্রতিষ্ঠান? আমার একটা লাইটিং কোম্পানি ছিল। আচ্ছা, মানে আপনি চায়ের এলইডি লাইটিং দোকান, এলইডি। জি, আমি নিজে ইম্পোর্ট করতাম, অ্যাসেম্বলিও ছিল আমাদের। আচ্ছা, তারপরে তুলে নিল, কি আচরণ করলো, কিভাবে তারা তুলে নিল আপনাকে? আমি যখন ওখানে দাঁড়াই, রাস্তা পারাপার হব, ঠিক মধুবন বেকারির পাশ দিয়ে আমি দাঁড়াই। দাঁড়ানোর সময় আমার পিছন থেকে একজনে হাত দেয় আর কি। আমি একটা ছোট ব্যাগ কাঁধে ছিল ঝুলানো, হাত দেওয়ার পর আমার পিছনের দিক তাকাই স্বাভাবিকভাবে সালাম দেই। সালাম দেওয়ার পরে সে আমাকে আর কোনো কথা বলতে দেয় না, একটা রিভলভার ঠেকায় এবং আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয়। আমার হাতে একটা ছোট মোবাইল ছিল, ওটাও সে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। একটা হাইয়েস্ট গাড়ি ছিল, মেবি সাদা হবে অথবা কালো, এটা আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে সাদাই হবে সম্ভবত। তো আমাকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আর কি। উঠিয়ে দেওয়ার পরে চোখ বেঁধে দেয়। এরপরে লম্বা সময় তারা গাড়িটা চালায়। ওকে, আমরা আসবো ওই জায়গাটায়। আমি একটু শায়রুল ইসলাম, আপনার কাছে প্রথমে এই বর্ণনাটা শুনতে চাই যে আপনাকে কিভাবে, কোথা থেকে তুলে নিল, কবে? জি, আমাকে 2017 সালের মার্চ মাসের 28 তারিখে নিজ বাসা থেকে তুলে। এবং আপনার কিভাবে তোলার প্রক্রিয়াটা কেমন ছিল? তোলার প্রক্রিয়াটা এভাবে হলো যে আপনার তখন ঠিক কিন্তু রাত 2টা বাজে, 2টার দিকে ওনারটা হলো প্রকাশ্য দিবালোকে, জি, জনাকীর্ণ স্থান থেকে, আর আপনারটা হলো রাতের আধারে। আমাকে কিন্তু রাত 2টার দিকে কিন্তু বাসায় যেয়ে কিন্তু নক করার পরে যখন আমি কিন্তু বাসায় আছি, জিজ্ঞাসা করি কে, বলছে থানা থেকে আসছি। আমি তার বললাম আমার নামে মামলা নাই, কোনো কিছু নাই, থানা থেকে আসছেন, আমাদের নামে তো কারোর নামে মামলা নাই। তখন বলছে গেটটা খুলেন। আম্মাও বললো যে গেটটা খুলে দাও, সমস্যা নাই। গেটটা খোলার পরে কিন্তু দেখি সাদা পোশাকধারী প্রায় 8-10 জন আছে আমার রুমের ভিতরে, মানে আমার বাসায় ঢুকে গেছে। ঢুকে যে আমাকে বলছে যে শায়রুলকে। তাৎক্ষণিক তো আমি বলছি শায়রুল নাই। আমি কিন্তু নিজেই শায়রুল, কিন্তু আমি কিন্তু ওখানে বলছি যে আমি মানে শায়রুল নাই বাসায়। কোথায় গেছেন? তো শ্বশুরবাড়ি গেছে। তখন কিন্তু আপনার ওরা কিন্তু ঘর মাস করার পরে আমাকে জিজ্ঞাসা করলো, আমার ভাইয়েরাকে জিজ্ঞাসা করলো, সবাই কিন্তু নাম কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, তাৎক্ষণিক কিন্তু নাম কিন্তু চেঞ্জ করে ফেলছি আমরা। তার মধ্যে বাসা থেকে কিন্তু অলরেডি কিন্তু বের হয়ে গেছে সবাই। বের হয়ে যাওয়ার পরে কিন্তু বাইরে থেকে আমি লক্ষ্য করলাম যে কেউ একটা লাইট মেরে কিন্তু আমাকে দেখাই দিয়েছে। পরে কিন্তু আবার কিন্তু লোক কিন্তু বাসায় ঢুকে যায়। আমাকে এসে বলে যে শাহরুল সাহেব আপনি পোশাক পরেন, আমাদের সাথে যাবেন। আমি বলছি কেন? তখন বললো যে আমাকে তো শাহরুল বলছে না, আমি তখন বাইরুল নাম বলেছি। তখন বলছে যে আপনি শাহরুলের শ্বশুরবাড়ি দেখাই দেবেন। আমি তো তখন তো কনফার্ম হয়ে গেলাম যে লাইট মেরে দেখাই দিয়েছে, সে তো আমাকে নিয়ে যাবে। তার মানে বাইরে কেউ ছিল? হ্যাঁ, বাইরে কেউ ছিল যে আপনাকে চিনে। তখন আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে দেখি যে প্রায় আর 10 থেকে 15 জন মতন আছে। 10 থেকে 15 জনে আমি কিন্তু গোল করে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। যে মনে করেন মানে আমি মিডলে আছি, সবাই আমাকে চারদিক থেকে ঘিরে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু হ্যান্ডকাপ কিংবা কোনো খারাপ আচরণ ব্যবহার কিন্তু কোনো কিছু করেনি। আমার বাসা থেকে কিন্তু প্রায় 100 মিটার দূরে কিন্তু মেন রোডে যাওয়ার পরে আমি দেখি যে কালো কালারের হাইস গাড়ি। যখন হাইস গাড়ি দেখি তখন কিন্তু আমার তাৎক্ষণিক কিন্তু মানে মাথায় কাজ করে যে আমাদের থানাতে তো হাইস গাড়ি নাই, তাহলে আমার থানা থেকে তো বেশি দূর না, প্রায় 8 কিলোমিটার দূরে, তাহলে তো আমাকে হাইস গাড়ি নিয়ে তুলতে আসবে না। তখন আমি কিন্তু, ওরা কিন্তু ব্যাগডালা খুলেছে, আমি কিন্তু ধাক্কা মেরে কিন্তু পালায়ে গেছি। পালায় যাওয়ার প্রায় তাদের কাছ থেকে কিন্তু আমি প্রায় 1-150 মিটার কিন্তু দূরে হয়ে যায়, দূরত্ব বেড়ে যায়। মানে হলো আপনাকে গাড়িতে তোলার সময় আমি ধাক্কা মেরে কিন্তু পালাই যাই। এই 10-15 জনকে? হ্যাঁ, 10-15 জনকে বলতে মানে একসাথে 4 জন ছিল, 4 জনকে কিন্তু আমি দু হাত দিয়ে কিন্তু ধাক্কা মেরে কিন্তু পালাই যাই। কিন্তু সেদিন ছিল বৃষ্টির রাত, বৃষ্টি হয়েছিল। আমি দৌড়ে পালাইতে যাই, কিন্তু প্রায় 1-150 মিটার দৌড়ে পালা যাওয়ার পরে পা স্লিপ করে কিন্তু পড়ে যাই আমার বাসার পিছন দিকে। কিন্তু বেশি না, আর কিছু হয়তো বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পার হলে কিন্তু আমি একটা গুলকিতে গেলে আমি কিন্তু সেখানটা বেঁচে যাই। তখন কিন্তু আমাকে কিন্তু সবাই কিন্তু আমি যখন পড়ে যাই তখন কিন্তু 5-7 জন আমার উপরে কিন্তু ড্রাপ দেওয়া পড়ে। এরপরে কিন্তু পিছনে হ্যান্ডকাপ দিয়ে কিন্তু ওখান থেকে কিন্তু তুলে নেয়। মানে ওই পুকুর থেকে আপনাকে? হ্যাঁ, মানে পুকুর থেকে রাস্তা থেকে আমি পা স্লিপ করে পড়ে যাই। তখন কিন্তু আমাকে পিছনে হ্যান্ডকাপ দিয়ে কিন্তু আমাকে কিন্তু ওখান থেকে উঠায় নেয়। এবং গাড়িতে ওঠার সময় কিন্তু কালো টুপি কিন্তু আমাকে পরাইয়ে দেয়। কালো টুপি পরাইয়ে দেয় কিন্তু আমার গাড়ির ভিতরে নিয়ে নেয়। তো গাড়ির ভিতরে নিয়ে যে এত কষ্ট করে মানে আমাকে নিয়ে গেছে তারা, যে মনে করেন ঘাড়কে 2 জন মিলে আমার চেপে ধরে আসে, চেপে ধরে মনে করেন ধরে নিয়ে আসে একবারে, দিয়ে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার মানে ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু
মানে কি বলবো আপনাকে, এভাবে চেপে ধরে আছে আর দুজন কিন্তু পা উঠায় আছে যাতে আমি ওপেন না হতে পারি, কিংবা কেউ জিজ্ঞাসা করলে আমাকে কেউ যাতে না দেখতে পাই, এরকম পজিশনে কিন্তু নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর কিন্তু এক আধ ঘন্টা পর কিন্তু আধা ঘন্টা 40 মিনিট পর কিন্তু একজন কিন্তু এক জায়গাতে গাড়িটা দাঁড় করার পরে কিন্তু একজনকে নামাই, আমি কিন্তু টুকটাক কিন্তু প্রাইভেট চালাতে জানতাম, এবং কিন্তু যেহেতু আমার স্থানীয় এলাকা, আমি রাস্তাঘাট সব চিনতাম, আমি ধারণা করলাম যে আমার পার্শ্ববর্তী থানাতে নিয়ে যেয়ে কিন্তু কেউ একজন নামলো। তারপরে কিন্তু যেতে থাকে। ফজরের যখন আজান দেয় চারিদিকে, তখন কিন্তু আমাকে কিন্তু গাড়ি থেকে নামালো একটা বদ্ধ ঘরের ভিতরে। তার মানে 2 থেকে 3 ঘন্টার জার্নি ছিল। জি, মানে আপনাকে গাড়িতে তোলা থেকে নিয়ে আসা ফজরের আজান পর্যন্ত। হ্যাঁ জি, 2 থেকে 2.5 ঘন্টার মতন ছিল। তখন আমাকে কিন্তু নিজে কিন্তু একটা রুমের ভিতরে কিন্তু বসায় রাখার। তখন কি আপনার শরীর ভেজা? আপনি ওই হ্যাঁ, যে তখন আমার শরীর পড়েছিলেন, ভিজা। পড়ে গিয়েছিলেন। তখন আমার শরীর কিন্তু ভিজা। তখন আমাকে নিজে কিন্তু পিছনে হ্যান্ডকাপ লাগায় কিন্তু টুপি কিন্তু পরে রাখছে, আমার কিন্তু একটা চোখ ঢেকে রাখছে। তো আমার কিন্তু যখন গাড়ি থেকে নামাকে আমার চেড়ে নামালছে, আমার কিন্তু চেড়ে নিয়ে গেছে। এখন আমাকে মাটির নিচে নিল কি ওপরে নিল এটা না বলতে পারছি না। আপনি বলছিলেন যে আপনাকে গাড়িতে করে নিয়ে গেল কালো কাপড় বেঁধে, তারপরে একটা বদ্ধ করে আপনাকে ঢুকানো হলো। তারপরে আপনার সাথে কি আচরণ করা হলো? আমাকে যখন ওখানে ঢুকায় প্রথম, তখন নিয়েই প্রথমে একটা হ্যান্ডকাপটাকে আমার হাত থেকে খুলে নিয়ে, মানে যে ঘরটা মানে আয়নাঘরটার সামনে একটা শিক থাকে, এই শিকের উপর দাঁড় করাই রাখে, দাঁড় করে বাহির থেকে হ্যান্ডকাপটা পরাই দেয়। এভাবেই কন্টিনিউ দাঁড় করাই আপনার হ্যান্ডকাপটা পরাই রাখতো। মাগরিবের আজান হয়ে যায়, তখন আমাদের নামাজ পড়তে দেয়, নামাজ পড়ি। নামাজ পড়ার পর থেকে আমাদেরকে টর্চারিং রুমে নেয়। আমাকে যখন টর্চারিং রুমে প্রথমে নেয়, তার প্রথমে নিয়ে খালি একটা প্রশ্নই করে, তোমাকে কেন ধরা হয়েছে তুমি কি বুঝতে পারছো? তোমাকে কেন এখানে আনা হয়েছে? বলছি না, আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারবে, একটু সময় লাগবে। এ কথা বলে আমাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। চেয়ারের সাথে বেঁধে তারপরে মায়ের শুরু করে, জোড়ায় জোড়ায় মারে। এ হাঁটুতে, আমার পায়ের উপরে, নখের উপরে, হাতের এই কবজির উপরে, লাঠি দিয়ে, কখনো একটা লোহার পাইপ দিয়েও পিটিয়েছি। আমি নিস্তেজ হয়ে গেছি, একেবারে অস্বাভাবিক হয়ে গেছি। এরপরে আবার আমাকে রেখে গেছে, এরপরে আমার কোনো প্রশ্ন করেনি। যখন আমি নিস্তেজ হয়ে গেছি তখন আমাকে রেখে গেছে। এটা রাত 10টার দিকে ঠিক আবারও যখন একটু স্বাভাবিক হয়েছি, রেখে যে ওই আগের মতো দাঁড় করাই রাখছে। যখন আবার 10টার দিকে নিয়েছে, 10টার দিকে নিয়ে আবার সেম একই প্রশ্ন করছে, তুমি এখনও বুঝতে পারো নাই তোমাকে কেন আনা হয়েছে? বলছে না, এখনও বুঝতে পারিনি। এবার তা ঠিক আছে, ঝুলাও, তাহলে ও বুঝতে পারবে। এবার আমাকে ঝুলেই তারপরে পিটায়। এরপরে যখন ঝুলেই পিটায়, তখন ওই একই সেম, মানে 10-15 মিনিট এরকম পিটায়। তাই পিটানোর সময় আমি যখন প্রথম দিকে একটু কান্নাকাটি চিল্লাচিল্লি করছি, শেষের দিকে যখন আর চিল্লানোর মতন মানে স্বাভাবিকতাও নাই, মানে শক্তি নাই। পর আবারও সেম একই কেস, রেখে নামাই দেয়, আবারও শোয়াই দেয়, ছেলে নিয়ে শোয়াই দেয়। শোয়াই দেওয়ার পরে আপনার আধা ঘন্টা পরে একটা ওষুধ খাওয়ায়, বড় একটা ট্যাবলেট ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ার পরে আবার উঠাইয়া দাঁড় করাই রাখে। এবার সারা রাত দাঁড় করে, একটু ঘুমাতে দিত না। একটা সপ্তাহের ভিতরে টোটালি কোনো ঘুম ছিল না। আপনার টয়লেটের জন্য নির্ধারিত টাইম ছিল, সেটা আমার একটু সমস্যা ছিল, প্রস্রাবের সমস্যা ছিল, ঘন প্রস্রাব আসতো। কিন্তু আমি যখন এটা বলতাম তখন বলতে যে কোনো সম্ভব না, এটাকে দিত না। দিনের ভিতরে 2 বার টয়লেটের সুযোগ দিত, এবং সেটা তাদের সময় মতো না, আমাদের সময় মতো না, মানে আমি যখন চাবো তখন হতো না। আর দিলেও সেটা আর 24 ঘন্টা জমটুপি পরাই রাখতো। ওখানে যাওয়ার পরে গাড়িতে তো নিচে এলো কাপড় বেঁধে, কিন্তু ওখানে যাওয়ার পরে জমটুপি পরাই রাখতো। এরপরে ওখান থেকে নিয়ে আমাকে আরেকটা সেলে রাখে, সেটা হলো বাথরুমের সেল। 1 সপ্তাহ পরে সেম টয়লেট, এবং আমাদের সচরাচর বাসাবাড়ির যে টয়লেট তার থেকে ছোটো হবে টয়লেট। পা সরাই দিলে পাটা আপনার পুরোপুরি সরাবে না আর কি, এবং 2.5 ফিট হবে চওড়া এরকম জায়গাটা। আর একটা 1/2 লিটারের একটা বোতল ছিল, আর একটা কম্বল ছিল, এছাড়া আর কিছু ওখানে ছিল না। ভিতরে একটা সিসি ক্যামেরা দেওয়া থাকতো,
তো হাফ লিটার ওই বোতলটা দিয়েই আমার জরুরি কাজ সারা হইতো, এবং পানি খাবার থেকে শুরু করে সব ওই একটাতেই। ওই টেপ থেকে? হ্যাঁ, ওই একই ট্যাপ থেকে সব কিছু ওই একটাতেই, এবং হাফ লিটার ওই বোতল থেকেই কাজ করা হইতো। ওটাই আপনার বাসস্থান, ওটাই জি। আপনার ওখানেই আমি প্রাকৃতিক সালাত কর্ম? আদায় করা, ওখানে সব কিছু ওখানে, ওই জরুরি কাজ সারা ওটা ওখানে, সালাত আদায় করতে চাইলে সেটা ওখানে, সব কিছু ওভারঅল এটা ওখানে। কিন্তু ওখানে ওই জমটুকু। এই 2 ফিট বাই 3 ফিটের জি ভিতরে? জি, ওইটার মধ্যেই। এটাকে কি থাকা বলে? এটা তো যখন আমি প্রথম এখানে রাখছে, তখন আমি মনে করছি আমাকে ওয়াশরুমের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তখন আমি যখন জিজ্ঞাসা করি, ভাই এখানে কেন আমাকে, তোমার এটাই থাকার জায়গা। তো আমি হতবাক হয়ে গেছি, আমি যে কী করে সম্ভব, এটাকে এখানে থাকার জায়গা হয় কি করে? এটাই তোমার সবচেয়ে উত্তম থাকার জায়গা, এখানেই থাকো, এবং অনির্দিষ্টকালীন পর্যন্ত থাকতে হবে। মানে তুমি কতদিন থাকবে আর কোনো নির্দিষ্ট টাইম নেই। আমরা একটু শাহরুলের কাছে যাই। শাহরুল, আপনি শুনছিলেন যে মিঠির উপরে যে নির্যাতন, আপনার সাথে কি আচরণ কেমন? ভাই যে রুমের মানে উদাহরণটা দিল, আমি কিন্তু সেম ওই রুমের ভিতরেই ছিলাম, এবং আমাকে যখন টর্চার করে, ওখানে আমাকে যে ফজর আজানের পর কিন্তু ওই রুমের ভিতরে নাই। যখন রুমের ভিতরে আমাকে রেখে দিয়ে কিন্তু প্রায় কিন্তু ওরা কিন্তু, আমি যখন 10-15 মিনিট চলে যাচ্ছে, ওরা কিন্তু কেউ নাই রুমের ভিতরে। তো আমার কিন্তু পিছনে হ্যান্ডকাপ কিন্তু দেওয়া আছে। এরপর আমি যখন আমি যখন বসে রাখে, তখন কিন্তু আমি কিন্তু একটু, যেটা সত্য কথা, আমি কিন্তু একটু সব কিছু মানে জানার চেষ্টা করতে লাগলাম নিজের ভিতরে, কি কারণে কে নিয়ে আসলো, কিসের জন্য আমাকে এভাবে নিয়ে আসছে। আমি তো কোনো অপরাধ করিনি আমার জানার মতে। তখন আমি কিন্তু আমার যে টুপিটা পরিয়ে রাখে, তখন আমি কিন্তু এই আমার পা দিয়ে কিন্তু আমি টুপিটা উঠানোর চেষ্টা করলাম। উঠানোর চেষ্টা করে কিন্তু আমি কিন্তু এত দূর পর্যন্ত কিন্তু উঠালছি। ওটাই কিন্তু আমি রুমটা ঘুরাই মানে দেখতেছি। তো রুমের ভিতরে যে আছি, রুমের ভিতর থেকে যে কোনো বাইরে কোনো সাউন্ড যাবে এরকম কোনো ব্যবস্থা নাই, কারণ ওয়ালের উপরে আবার কিন্তু আপনার পাটেক্স মারা আছে, এবং সাউন্ড প্রুফ। এবং ওখানে দেখছি একটা চেয়ার রাখা আছে, এবং দেখা যাচ্ছে টোল বক্স রাখা আছে, কিছু হক স্টিক রাখা আছে, আবার কিছু কিছু দেখলাম আপনার ইলেকট্রিক জাতীয় কোনো অনেক ধরনের জিনিস আছে, এবং আমি দেখলাম যে একটা মানে চেন ঝুলছে উপরে। আমি কিন্তু ওটা পরে ব্যবহারটা আমি বুঝতে পারলাম যে এটা কী কাজে ব্যবহার করা হয়। চেন ঝুলছে, এর মধ্যেই কিন্তু আপনার 10-15 মিনিটের ভিতরে কিন্তু আবার গেট খুলতে লেগেছে। তখন আমি কিন্তু নামাইয়ে দিয়েছি। আবার এটা নামাই দেওয়ার পরে আসে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে তোকে নিয়ে আসলো কী কারণে, তুই কিছু বুঝতে জানিস? তুই বলছি জি না। তখন আমাকে বলছে যে তুই কি কোনো রাজনীতির সাথে জড়িত? আমি তখন বললাম যে স্যার, রাজনীতির সাথে তো আমি জড়িত না, কারণ আমার ভোট আমি লেখাইছি, কিন্তু আমি কিন্তু স্মার্ট কার্ডও পাই নাই এবং ভোট দিতেও পাই নাই। তবে হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে বিএমপি করতো, এবং দেখা যাচ্ছে আমার যেগুলো বড় চাচা আছে, একটা বড় চাচা কিন্তু আপনার জামাত ইসলাম করতো, তার নাম হলো আলহাজ সাইদুল হাজি আল মাদানী। এবং তাকে কিন্তু আমি, আমাদের যেহেতু বংশের বড় চাচা, তারা কিন্তু মানে যেটা আমাদের আদেশ করতো আমরা কিন্তু অক্ষর অক্ষর পালন করতাম। এবং আমি কিন্তু, যেহেতু আমার বাসা মেন গেট মানে মেন রাস্তাতে, আমি কিন্তু ওখান থেকে কোনো গাড়ি ঢুকলে বা কোনো কিছু জানতে পারলে কিন্তু চার্জারটা প্রোটেক্ট করতাম। হয়তো বা আমার অপরাধটা সেটাই। তাছাড়া যে আমি কোনো রাজনীতিকের সাথে মনে করেন মানে ইনভলভ কিংবা কোনো পদে নাম আছে, সেটাও ছিল না। আমার অপরাধ ছিল এটাই যে আমার চাচাকে প্রোটেক্ট করা। কিছুক্ষণ পর যখন আমার জিজ্ঞাসা করে সাইদুল হাজি কে হলো, তখন আমি বলি যে এখন তো আমি তো হতভম্ব, আমি তো বুঝেই ফেলছি হয়তো আমার চাষার জন্য নিয়ে আসছে। তখন আমি বলছি যে আমি কিন্তু গোপন রাখছি, আমার এলাকার পরিচিত। তখন বলছে না, তোর কে? তখন আমি বলি যে আমার বড় চাষা হলো। তখন কিন্তু আমাকে কিন্তু টর্চার করতে লাগলো। আপনাকে টর্চারের বর্ণনা কী দেবো? টর্চারের বর্ণনা দিলে এখনও গায়ের রুম খাড়া হয়ে যায় আমাদের। আমাকে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু টর্চার করে, পিছনে হ্যান্ডকাপ লাগায় ফেলাই দিয়েছে, দিয়ে মনে করে মারছে। মারার পরে যখন আমি অজ্ঞান হয়ে যাই এক পর্যায়ে, তখন কিন্তু আমাকে কিন্তু রেখে চলে যাই। রেখে যাওয়ার পরে তখন কিন্তু আমি দেখলাম যে চারিদিকে কিন্তু আজান দিছে। আমি ধারণা করলাম যে হয়তো এটা জোহরের নাম আজান। তার 1-2 ঘন্টা পর কিন্তু আমি কিন্তু আমি কিন্তু রাত্রে নিয়ে আসছি, আমি কিন্তু তখন তো না খাইয়ে আছি। আমার কিন্তু আবার কিন্তু রুমে নিয়ে আসলো, মানে ও রুমের ভিতরে আমার দেখাচ্ছে। তখন ঠিক 1টা কিংবা 1:30 বাজে এরকম ধারণা করা যায়। আমার কিন্তু আয়সা কিন্তু আবার কিন্তু মারধর করতেছে যে তুই এদেরকে প্রোটেক্ট কেন করতিক।
তোর কি কারণ ছিল, তোর লাভটা কি? আমি ওরা কি জঙ্গলি, এটা কি তুই জানতিক? আমাকে দিয়ে ধরনের প্রশ্ন করে। আমি তখন বললাম যে আমার জানা মতো আমার বড় চাচা সে সৎ লোক এবং ভালো লোক, আমি তার আজ পর্যন্ত কোনো খারাপ কিছু দেখতে পাই নাই যে আমি লোকটাকে খারাপ ভাববো। হ্যাঁ, সে রাজনীতি করতে পারে, তাকে তার ভালো লাগছে সে রাজনীতি করতে পারে, সেটার জন্য আমি তো অপরাধী না। তখন বলছে থাকলে বুঝতে পারবি। এই কথা বলার পরে কিন্তু আমাকে কিন্তু আবার মানে টর্চার করতে লাগে। টর্চার করার পরে কিছুক্ষণ পর কিন্তু আমার নাকে দিয়ে কিন্তু গরম পানি ঢালে। গরম পানিটা ঢালার ওদের সিস্টেমটা হলো আপনার নাকের ওপরে সুতি কাপড়ের কিছু একটা দিচ্ছে এবং নাক দিয়ে কিন্তু হালকা কুসুমের থেকে একটু বেশি হবে এরকম গরম কিন্তু পানি ঢালছে নাক দিয়ে। মতো তো এই পর্যায়ে থাকলে একটা মানুষের কী হতে পারে বুঝতে পারছেন। এটা যখন হয়ে গেল প্রায় 20 মিনিট ধরে কিন্তু এই টর্চারটা আমাকে করলো। এই টর্চারটা করার পরে আমি কিন্তু আবার কিন্তু মানে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর কিন্তু ধারণা করলাম আমি এটা হয়তো বা 1-2 ঘন্টা পর কোনো আমার সেন্স আসার পরে কিন্তু আমাকে কিন্তু বসে রেখে কিন্তু এখান থেকে কিন্তু একটা কিন্তু শক্ত ধরনের কিছু কিন্তু মানে বেঁধেছে আমাকে, যে কিন্তু আমাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু উঠে যাচ্ছি উপরে। উঠে যাওয়ার পরে কিন্তু উথাল পাথাল কিন্তু মাছ চলছে আমার নিচটায়, কিন্তু উথাল পাথাল মাছ হচ্ছে। মারতে কিন্তু প্রায় আধা ঘন্টা টর্চারটা করে আমার পথে কিন্তু আমাকে কিন্তু রেখে আবার চলে যায় তারা। তখন একদের প্রায় মাগরিবের আজান যখন দেয় তখন কিন্তু আমাকে কিন্তু ওই বড় রুম থেকে কিন্তু নিয়ে আসে কিন্তু যে ভাই যেটা বললো যে 2.5 ফিট বাই 4 ফিট আমার রুমটা আমি হাত দিয়ে মেপেছিলাম। আমার রুমটা আপনার চওড়াতে ছিল আপনার 3 হাত আর এদিকে ছিল আপনার 5 হাত। এর মধ্যে কিন্তু আপনার টয়লেট একটা প্যান্ডেল বসা আছে, এর উপরে কিন্তু আপনার একটা রেক্সকিন পারা আছে, একটা কম্বল দেওয়া আছে, আর আমি জাফরে গেছি এটাই। তখন আমাকে ওখানে কিন্তু রেখে দেওয়ার পরে আমি কিন্তু নামাজ আদায় করতে যাচ্ছি, আমি তো মায়ের টর্চার করেন কিন্তু নামাজ পড়তে পারছি না। এবং প্রতিটা মায়ের মনে করেন মানে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তো ওনারা কিন্তু সে কিন্তু ওষুধ দিয়ে গেল। আমাদের যে দেখাশোনা করার জন্য 2 জন ছিল। তারপরে মনে করেন 2-4-10 দিন মানে যায়, আমি কিন্তু মানে একবার বলতে থাকি আমার অপরাধটা কী। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে থানাতে যাওয়া হোক, আমার ফ্যামিলিকে জানা হোক। আর সবথেকে বড় কথা কি জানেন, আমাকে যখন গুম করে তখন আমার স্ত্রী 8 মাসের প্রেগনেন্ট ছিল। আমি কিন্তু তখন উতলা হয়ে যেতাম। এভাবে যেতে যেতে যখন 1 মাস পার হয়ে গেল ওদেরকে অনেক রিকোয়েস্ট করতাম যে স্যার আমার স্ত্রী 8 মাসের প্রেগনেন্ট ছিল, তাদের কি অবস্থা, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তারা বেঁচে আছে কি না, আমাকে অন্তত এই জিনিসগুলো জানান। তারা আমাকে বলতো যে না কোনো কিছু বলা যাবে না এবং ভালো আছে, খালি কথা বলতো আমাকে যে ভালো আছে, তোমাকে টেনশন করতে হবে না। স্যার এখান থেকে কখন ছাড়বে? বলছে একটা কথা বললো যে এখান থেকে নিয়ে আসা খুব সহজ, তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা খুব সহজ, কিন্তু ওখান থেকে পাঠানো কিংবা ছাড়া খুব কঠিন। ওই যে আপনার উপরে এত অমানসিক নির্যাতন, সেই সময় আপনার চোখের সামনে কাদের চেহারা ভাসত? তখন তো আমার চোখ বাঁধা, আমি কিন্তু যখন আমার চোখ বাঁধা তখন কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা লোকের আমি কিন্তু সামান্য মানে ভয়েস কিন্তু আমি আমার মাথায় সেভ করে রাখছিলাম। এটা আমি পরবর্তীতে আমি বুঝতে পারি যে এটা হলো আমাদের র্যাবের, মানে যখন আমাকে মামলা দেওয়া হলো তখন আমি এটা বুঝতে পারলাম যে তখন র্যাবের সিও ছিল আপনার মাহবুব আলম, ওনাকে আমি মানে তখন দেখতে পাই, মানে ওই ভয়েসটার সাথে আমি মিল পাই। মানে কোথায় রাখা হলো আপনাকে? কেমনে বুঝলেন যে আপনাকে র্যাব নিয়ে গেছে? র্যাব 11-তে যে আমাকে রাখা হয়েছে এটা আমি বুঝতে পারছি 15 দিন পরে। 15 দিন পরে জুমার দিন হয়তোবা তাদের ভিতরে কোনো একটা আনুষ্ঠানিক কোনো একটা প্রোগ্রাম ছিল। ওদিনকারে সম্ভবত প্রতিদিনই রিমান্ডে নেয়, কিন্তু ওদিনকারে আমাদেরকে রিমান্ডে নেয়নি। জুমার দিন রাত্রে একটা পায়েসের একটা বাটি আমার এখানে পাঠায় বাথরুম সেলে। পায়েসের বাটিটা যখন দেয় ওখানে লেখা ছিল আদমজি, নারায়ণগঞ্জ আদমজি লেখা ছিল। ওইটা দেখে আমি প্রথমে মিন করি যে আমি নারায়ণগঞ্জে আছি। এখন র্যাব 11-তে যে আছি এটা আমি তখনও বুঝতে পারি। কিন্তু অনেক দিন মানে আর 3-4 দিন যখন যায় তখন আমাকে যে কম্বলটা দেওয়া হয় সেই কম্বলটার নিচে একটা স্টিকার আছে, সেই স্টিকারটা লেখা ছিল র্যাব 8।
র্যাব 8 না র্যাব 11? না, র্যাব 8 লেখা ছিল ওটায়। আচ্ছা, মানে ওটা র্যাব 8 লেখা থাকার পর আমি ওই সময় ধরে নিয়েছি যে হয়তো আমি র্যাব 8-এ আছে। 8-এ আছি। কিন্তু আমাকে যখন ফাইনালি প্রকাশ করা হয়, প্রেস ব্রিফিং করানো হয়, সেই সময় আমি কনফার্ম হই যে আমি এটা র্যাব 11-তে। ওকে, আমরা যাব আপনাকে যখন প্রকাশ করা হয় সেই গল্পে। আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে রাজশাহী র্যাব ক্যাম্পে রাখা হয়েছে বা র্যাবের আয়না ঘরে রাখা হয়েছে? এটা আমাকে নিয়ে যাওয়া যখন আপনার 10 দিন যখন চলে যাই, তখন কিন্তু আমাকে যে সেলটাতে রাখা হয়, সেলটা কিন্তু এমনভাবে সিস্টেম করা আছে যে ইচ্ছা করলেও কিন্তু সব কিছু দেখা যাবে না। সেলের গেটটা কিন্তু আপনার দেখা যাচ্ছে গ্রিল করা আছে, আবার প্লানশেট দিয়ে আরেকটা গেট দিয়ে বন্ধ করা আছে। তো এই যে ওয়ার্লিংয়ের কাজ করতে কিন্তু একটা কিন্তু ছিদ্র ছিল। এই ছিদ্রটা আমি কিন্তু মানে মেন গেট থেকে কিন্তু সরাসরি ছিলাম, মানে ওটা যদি আসতো কিংবা কেউ যদি আসতো আমি কিন্তু দেখতে পেতাম। আমি কিন্তু সবসময় কিন্তু ওই ছিদ্র দিয়ে কিন্তু আমি মানে দেখতাম, চোখ লাগে কিন্তু দেখতাম যে তারা কে কী করছে কিংবা কী করার চেষ্টা করছে। এর ফলে যে ভাই যে কথা বললো কম্বল, কম্বল কিন্তু আমাকেও দিয়েছে। এই কম্বলে কিন্তু রাখা আছে র্যাব 5, রাজশাহী র্যাব 5। রাজশাহী র্যাব 5। এবং পরবর্তীতে একদিন পর আমি দেখি যে ওই গেটটা যখন খুলেছে তখন একটা চেয়ার দেখতে পেয়েছি। ও চেয়ারও কিন্তু লেখা আছে র্যাব 5, রাজশাহী র্যাব 5। এবং যে দুজন আমাদের দেখাশোনা করতো, খাবার দিত, তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় আস্তে আস্তে। তারাও কিন্তু বলে। তার কিছুদিন পর কিন্তু আমার পাশের ছেলে কিন্তু আরেকজনকে নিয়ে আসে। তার নাম হলো আব্দুল কুদ্দুস। তার বাসা হলো আপনার রাজশাহী বাগমারা। তো ওই কিন্তু আসে, কিন্তু আমরা কিন্তু কেউ কিন্তু কথা বলতে পারি না। আমি কিন্তু ওর সাথে কিন্তু শেয়ার করলাম, কথা বললাম, আস্তে আস্তে কিন্তু কথা বলার চেষ্টা করি যে ভাই আপনার বাসা কোথায়? বলছে রাজশাহী বাগমারা। বলছি আপনি কতক্ষণ মানে আপনার কী মনে হয় যে কোথায় আছেন আপনি? ওই তখন ভাই তখন শিওর হয়ে বলছে ভাই আমি আমার ধারণা রাজশাহীতে আছি। কারণ আমি তখন বললাম যে এটা আপনি কীভাবে কনফার্ম হলেন? ওই আমার বলছে র্যাবের কম্বলের কথা বললো, আবার বললো যে আমার বাসা থেকে আসতে কতক্ষণ সময় লাগে, এটা মেনটেন করলাম। আমিও কিন্তু মেনটেন করেছি এটা যে আমার বাসে থাকে কতক্ষণ লাগতে পারে আসতে, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসতে কতক্ষণ 2-2.5 ঘন্টা লাগে। তখন আমিও কিন্তু শিওর হলাম। এবং তার কিছুদিন পর কিন্তু আরেকটা লোককে আরেকজনের সাথে পরিচয় হলো। তার বাসা ছিল আপনার বরিশাল। তাকে 8 মাস আগে নিয়ে আসছে, এবং 8 মাস আগে থেকে নিয়ে আসা ঢাকাতে ছিল নাকি, ঢাকাতে রাখার পরে কিন্তু রাজশাহীতে শিফট করেছে। ওই কিন্তু আমাদের সাথে 2-3 দিন ছিল। সেলের তো অভাব নাই। আমি দেখলাম ওখান থেকে যে গেট খুলে অনেকজন আসছে, মারছে, বের করছে। মিঠু, আপনাকে তারা উল্টো জানতে চাইলো যে আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এটা আপনি তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য বারবার বলছে। তারা নিজেরা জানে না যে র্যাব আপনাকে কেন তুলে নিয়েছে। পরবর্তীতে কি আপনি সেই তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, নাকি তারা আপনার প্রশ্নের কি উত্তর দিয়েছিল? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, যেটা হলো আমি যখন তাদেরকে বারবার তারা যখন আমাকে প্রশ্ন করে, সেকেন্ড টার্ম যখন আমাকে অত্যাচার করে, 1 সপ্তাহ পরে, এটা 1 সপ্তাহ পরে আমাকে এসপি শাকিল আহমেদ, এসপি শাকিল আহমেদ 2টার দিকে, 2টা থেকে 2:30টার দিকে সে আমাকে তার টর্চারিং রুমে নিয়ে যায়। তখন আমাকে যখন ঢুকানোর সাথে সাথে সে একটু বাহিরে বসা ছিল, রুমটার একটু বাইরে বসা ছিল। আমার চোখটা খুলে নিছে আর কি। ওই দিনকার চোখটা খুলে ভিতরে নেওয়ার সাথে সাথে আমি তাকে দেখে ফেলছি, দেখে নিছি। তাকে আমি দেখলে এখনও চিনব আলহামদুলিল্লাহ। সে আমাকে একটা প্রশ্ন করে ওই সময় যে তোমাকে তো চাইছিলাম ছেড়ে দিতে, কিন্তু আসলে ছাড়া যাচ্ছে না। তবে এখনও আমরা তোমার ব্যাপারে আসলে চিন্তাভাবনা করতেছি, যেহেতু ইয়াং ছেলে তুমি, আমাদেরও ছোট ভাই আছে, তোমাকে এরকম সময় অনেক ভুল ত্রুটি হয়। তখন আমি জিজ্ঞাসা করি, কিন্তু এই পর্যন্ত তো আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমাকে কেন আনা হয়েছে, তুমি জানো কি না? এখন আমি আপনাদেরকে জানতে চাই আমার ভুল ত্রুটিটা কী হয়েছে সেটা আমাকে বলুন। কারণ তুমি অজান্তে অনেক ভুল করেছো, যেটা তুমি বুঝতে পারতেছো না। সেটা কি ভুল করেছি? তখন আমাকে সামনে বলে যে তোমার পরিবারের কে শিবিরের সাথে জড়িত। ওই সময় সে আমাকে সাধারণ প্রশ্ন করে যে কে শিবিরের সাথে জড়িত। তা এর মধ্যে হয়তোবা তারা কোনো তদন্ত করে
আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা জেনে নিছে। তখন আমি স্পষ্টভাবে বলি যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এই জড়িত, তুমি কি? তখন আমি একটু ওইখানে এড়িয়ে গেছি, আমার ব্যক্তিগত পরিচয়টা এড়িয়ে যেয়ে বলছে যে আমি একজন সমর্থক ছিলাম, এতটুকু বলি। কারণ ওই সময় তো অলরেডি আমি একটা অত্যাচারের উপর থেকে সামনে এসে ভিতরেই আছে যে হ্যাঁ, যার কারণে আমি ওখান থেকে তার আতঙ্ক, একটা ভয় আমার ভিতরে কাজ করতেছিল। সেই সময় আমি শুধু সমর্থক বলে এড়িয়ে গেছি, কিন্তু আমাকে তারা সমর্থক বলে এড়িয়ে যাওয়াতে কোনোভাবেই মেনে নিচ্ছিল না। তখন আমাকে অলিউল্লাহ জনি নামে একজন ব্যক্তির নাম বলে যে তোমার জন্য অপশন হলো দুইটা। এক, আমাদের এখানে একজন ব্যক্তি আছে অলিউল্লাহ জনি নামে, সে কিন্তু খ্রিস্টান, সে হলো খ্রিস্টান, সে 7টা বিয়ে করছে এবং তার নামে রামপুর এবং বাড্ডায় সন্ত্রাসের অভিযোগ আছে, সে 500 সন্ত্রাস পরিচালনা করে। এই কথা আমাকে তারা বলল। আমি এরকম কোনো নিউজ বা এরকম কোনো তথ্য আমার কাছে এই ব্যক্তি সম্পর্কে জানা নাই। আপনি কি অলিউল্লাহ জনিকে চিনতেন? অলিউল্লাহ জনিকে আমি পার্সোনালি, যেহেতু আমি ওই এলাকাতে থাকতাম, তাকে পার্সোনালি নাম হিসেবে চিনতাম, কিন্তু ওইরকমভাবে তার একটা ভালো একটা গুড সম্পর্ক তো আমার ছিল না। হ্যাঁ, তবে তার সম্পর্কে যে আমার পরিচয়টা ছিল সে একজন ছাত্রলীগ করতো, এইরকম একটা পরিচয় আমার ওনার ব্যাপারে জানা ছিল। যিনি ছাত্রলীগের সাথে জড়িত বা মোটামুটি একটা ভালো পরিচিতি আছে। তো এখন তার সম্পর্কে আপনাকে কি স্বীকারোক্তি দিতে বলছে? স্বীকারোক্তি হলো তার সম্পর্কে আমাকে ম্যাজিস্ট্রেট সামনে বলতে হবে যে সে সত্যিকার অর্থে রামপুর এবং বাড্ডায় 500 সন্ত্রাস পরিচালনা করে এবং সে জঙ্গি সংগঠন গোপনে ছাত্রলীগের ছত্রছায়ায়, এবং যেহেতু তার একজন সম্ভবত, যদি আমি ভুল না বলি, একজন মামা আছেন, আইনমন্ত্রী ছিলেন মতিন খসরু, উনি তার সম্পর্কে মামা হতেন, কীরকম জানেন, ফুফাতো বা মামা হতেন। তা ওই সূত্রে ওনাকে আওয়ামী লীগের কথা বলেই আমাকে বলছে যে সে আওয়ামী লীগের পরিবারের পরিচয় দিয়ে জঙ্গি সংগঠন পরিচালনা করে। এই কথাটা আমাকে স্বীকারোক্তি দিতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। এটা তো আপনি রাজি হন না? এটা কোনোভাবে আমি রাজি হইনি। আমাদের এখানে এই আয়না ঘরে গত পর্বে আসছিলেন ওয়ালিউল্লাহ জনি, তিনিও বলেছেন যে তাকেও ভুল নামের কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনের মোবাইলে তার নাম্বার সেভ করা ছিল, এই জন্য সন্দেহের বশবর্তী হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আপনাকে কেন গ্রেপ্তার করলো? পরে তাদের কাছ থেকে তাদের থেকে যেটা আমি জেনেছি সেটা হলো, আমাকে তারা একই বলছে, প্রথমেও যেরকম বলছে সেটা এসপি শাকিল আহমেদ, এবং সে একটু কঠোর অবস্থায় ছিল, লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, উনি আমার সামনে আসেন, হাত সামনে রেখে বলেন, বাবা তুমি আমার ছেলের মতন, তোমাকে আবার মিস্টেক ধরে ফেলেছি, এখন দুঃখজনক বিষয় হলো আমরা আসলে ধরতে পারি ছাড়তে পারি না, হ্যাঁ, তোমাকে একটা সহজ মামলা দিয়ে আমরা চেষ্টা করব যাতে সহজে তুমি জামিনে বের হয়ে যেতে পারো, এরকম চেষ্টা করা হবে। তবে তুমি সত্য কথা বলো। সেই সহজ মামলাটা দিয়েছিল আমাকে জঙ্গি মামলা। প্রথম মামলাটা দিয়েছিল আপনার 90 জিএমবির আদলে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা দিয়েছে, দাওয়াতি শাখায় আমি কাজ করি। আর সেকেন্ড টার্ম আমাকে যখন জেল 4 মাস পর, এই মামলা আমি 4 মাস জেলে হাজতে থাকি এবং 4 মাস পর আমি জামিনে বের হই। জেল গেট থেকে এএসপি শাকিল আহমেদ, যিনি এখনও বর্তমানে ডিউটিরত অবস্থায় আছেন, সেই এসপি শাকিল আহমেদ, আমি যখন জেল গেটে আসি, ওটা ছিল 1 নভেম্বর, ঈদের পূর্বের দিন, কোরবানি ঈদের পূর্বের দিন। আমার বাবা বাইরে ছিলেন, আমার বাবাকে সে বুঝাইয়া জুমার নামাজ পড়তে পাঠাইছেন যে এখন বের করা হবে না, কিছু এই জুমার নামাজের পরে বের হবে। ঠিক আমাকে জুমার নামাজটা শুরু হয়েছে, ঠিক সেই টাইমে আমাকে নিয়ে আসা হয়, সেল থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসে যখন আমাকে ডেপুটি জেলার উপস্থিত ছিলেন, সুপার উপস্থিত ছিলেন না, ডেপুটি জেলার নাম ছিলেন মোহাম্মদ সেলিম আহমেদ, ওনার রুমে নেন, আমাকে নেন, এবং তখনই সাথে সাথে আমার এসপি শাকিলের সাথে দেখা, ওই যেখানে চেক করে আর কি, জেল গেটে ঢোকার সময় মাঝখানে যে চেকটা করে, ওই চেকের ওখানে জায়গা দেখে আমাকে বলে, কি কাইয়ুম ভালো আছো, তাহলে কি বের হয়ে যাচ্ছ? বলছি জি। তা বের হয়ে যে ভালো হয়ে যাইও, কি করতে চাও বের হয়ে যায়, এরকম আমার সাথে কুশল বিনিময় কথা করতেছিল। এই এসপি শাকিল আহমেদ আমাকে বলছিল, যেদিন আমাকে চালান দেয় সেদিন বলছিল যে তুমি যদি বের হয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে জেল গেটে তোমাকে ক্রস ফায়ার দেওয়া হবে। এসপি শাকিল আহমেদ তখন আমাকে থ্রেট করে। আমি ঠিক যখন ওকে আমি দেখি তখন আমার ভিতরে ওই আতঙ্কটা কাজ করে, হয়তোবা সে আমাকে এজন্যই এই জেল গেটে নিয়ে এখানে আসছে। যখন আমি ভিতরে সাইন করতে ঢুকি ডেপুটি জেলারের সামনে, ডেপুটি জেলারের পাশে সে বসা,
সে বসা থাকাকালীন অবস্থায় আমি ওখানে সাইন করি এবং আমার সাথে সাথে সে বের হয়, আমার হাত ধরে না ভিতরে বসে, আমার সাথে সাথে বের হয়ে সাথে সাথে আমাকে হাত ধরে। এটা কি নারায়ণগঞ্জ কারাগার? নারায়ণগঞ্জ কারাগারে, জি। সাথে সাথে বের হয়ে হাত ধরেই একেবারে গেটের 2-3 হাত সামনেই গাড়িতে থাকে, যেটা আসলে আইনত অপরাধ, যে একদম বের হয়ে 2-3 হাত সামনেই তাদের কেন গাড়ি থাকবে। এবং টোটাল জেল গেটের তাকাই দেখি কোনো মানুষ নেই, আমি যখন বের হয়ে যাই কোনো মানুষ নেই সামনে, শুধু তাদের কারারক্ষীরা ছাড়া আর কোনো প্রশাসন ছাড়া আর কোনো মানুষ দেখি না। তার মানে সব আগে থেকেই ক্লিয়ার করে ফেলছে। এরপরে আমাকে আবার একটা সাদা গাড়িতে উঠায় সাথে সাথে আমার জমটুপি পরাই দেয়। তখন আমি বলি কেন আমার একটা করতেছে, আমি তখন তার সাথে বার্গেনিংয়ে যাই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার বোনটা তখন প্রেগনেন্ট ছিল, মানে ডেলিভারি হয়েছেন, বাচ্চা হয়েছেন। এই অবস্থা আমার বোন প্রেগনেন্ট অবস্থায় সারা ঢাকা শহরে থানায় থানায় আমাকে খুঁজছেন। চরম একটা মানে কষ্টকর পরিস্থিতি গেছেন। আমার মা তো এখনও মেন্টালি সিক হয়ে আছে, মানসিকভাবে এখনও সুস্থ নেই। এইরকম অবস্থায় জামিন হয়ে যাওয়ার পরে আবার যদি আমাকে নিখোঁজ দেখে, আমি তখন মানসিকভাবে নিতে পারতেছি না যে তাদের অবস্থা কি হবে। আর আমার বাবা শারীরিকভাবে সুস্থ ছিলেন না, সে আমাকে নিতে আসেন যে সে কি আসলে সুস্থ বাড়ি যেতে পারবেন নাকি কোনো একটা অ্যাক্সিডেন্ট তাদের উপর হয়ে যাবে। এই টেনশনে আমি তাদের সাথে চরম একটা বার্গেনিংয়ে যাই, যা আমাকে এভাবে না করেন তাহলে আমাকে মেরে তাদের হাতে দিয়ে দেন, কিন্তু তারপর আমাকে গুম করেন না। আমাকে গুম করা হলো, আমার পরিবারকে গুম করতেছেন, আমি কোনোভাবে এটা নিতে পারতেছি না। বলছে দেখো তোমাকে গুম করা হবে না, তোমাকে একটা ডাটা এন্ট্রি করে ছেড়ে দেওয়া হবে, তোমার বাবাকে বলা হয়েছে আসতে, সে আসবে এখানে। আমাকে এই বলে সান্ত্বনা দেয়, কিন্তু এই সান্ত্বনার ছিল একেবারে নসিহক আমার সাথে একটা ঠাট্টা। যখন আমি ওই সেম র্যাব 11-তে, তখন আমি মোটামুটি তো র্যাব 11 সম্পর্কে চিনি, পরিচিত হয়ে গেছি। এরপরে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেম প্রথম যে ছেলে আমাকে রাখা হয়েছিল সেই একই ছেলে আমাকে নিয়ে রাখে এবং আমার জমটুপিটা খুলে দেয়, খুলে দিয়ে আমাকে খাবার দেয় আর কি। কতদিন ছিলেন ওই সময়? আমি 3 মাস ছিলাম ওইখানে। হ্যাঁ, ওইখান থেকে আবার আমার বাথরুম সেলে নেয়, ওইটা ছিল একটু বড় সেলটা। ওখান থেকে 1 সপ্তাহ পরে আবার আমাকে বাথরুম সেলে নিয়ে তারা 3 মাস ওখানেই রাখে, ওখানেই অত্যাচার করে আমাকে। এবং এই সময় সবচেয়ে যে বিষয়গুলো আমাকে বারবার তারা তুলে নিয়ে আসে, সেটা হলো আমি যে জামিনে বের হয়েছি, আমাকে কে জামিনে বের করলো, এই তথ্যটা তারা নেওয়ার জন্য আমাকে ওইখানে দিয়ে নিয়ে আসে। এত দ্রুত জামিন কে করাইলো? কারণ আমার ফ্যামিলি মেম্বারদের ওই রকম অর্থনৈতিক কোনো সামর্থ্য ছিল না। তাদের উপরে কি কোনো নির্যাতন হয়েছে? তাদের উপরে নির্যাতন হয়নি, কিন্তু হয়রানি হয়েছে। যেমন আমাদের পরিবারের আশপাশে কেউ কিন্তু আমাদের সাথে মিশতো না। এরকম ঘটনা যখন ঘটে, আমার পরিবারের কারোর সাথে কেউ মিশতো না, এমনকি আমার আত্মীয়স্বজন মিশতো না। শাহরুলের কাছে যাই। আমার প্রতিষ্ঠানের, এমনকি আমার প্রতিষ্ঠান ছিল রামপুরা, কারখানা ছিল, ওখানে প্রায় 50 লক্ষ টাকার মালামাল আমার উপস্থিতিতে কোর্ট রিমান্ডে এনে, তারপর আমার উপস্থিতিতে গাড়ি ভরে সমস্ত মালামালগুলো তারা উঠিয়ে নিয়ে যায় র্যাব। এবং তখন একটা শব্দ চয়ন করে এসপি শাকিল আহমেদ, সে বলে যে এটা হলো গনিমতের মাল, এই কথা বলে আমার মালামালগুলো উঠিয়ে নিয়ে যায়। উঠিয়ে নিয়ে কি সেগুলো নিয়ে যায়, কিন্তু এগুলো আমার কোনো জব্দ তালিকায় কোনো সম্পদ দেখায় না। আমার ল্যাপটপ থেকে শুরু করে আমার পিসি, আমার ইনস্ট্রুমেন্ট, অ্যাসেম্বলি ইনস্ট্রুমেন্ট, এমনকি আমার লাইটিংয়ের কাঁচামালগুলো সব উঠিয়ে নিয়ে গেছিল। তাহলে এখন কি মামলা করেছেন? জি, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। জি, আমাদের সময় হলে আমরা শুনবো। র্যাবের রাজশাহী কারাগারে আপনি বন্দী ছিলেন, সেখানে 2 জন ব্যক্তির নাম বললেন, তাদের সাথে কিভাবে আপনার দেখা হলো? তারা কতদিন ছিল? পরে তাদের কি পরিণতি হলো? ওখানে অ্যাকচুয়ালি আমি যখন থাকি ওখানে কিন্তু আমার সাথে পরিচয় হয়, মানে আমাদের সাথে সাক্ষাৎ হয় প্রায় 6 জনের সাথে আমার সাক্ষাৎ হয়। কারণ ওদের একটা কথা হয়েছিল যে সর্বনিম্ন নাকি অপরাধ আমি করেছিলাম এবং টর্চার নাকি আমার উপরে। ওই জন্য কিন্তু আমাকে কিন্তু 2 দিন কিন্তু টর্চার করা হয়েছিল। পরে রুমে রেখে দেয়, তখন আমি কিন্তু ওই ছিদ্র দিয়ে কিন্তু আমি কিন্তু কানেক্ট করতে থাকি। কারণ যেহেতু বদ্ধ রুমের ভিতরে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, গরমের সময় মনে করেন ফ্যান নাই, কোনো কিছু নাই, একান্ত উপরে আছি, কারোর সাথে কথা বলতে পারছি না, কিন্তু ছিদ্র দিয়ে কিন্তু মানে নিজের ভিতরে একটা মানে অনুতপ্ত হতো, বাইরের আলো দেখার, বাইরে কিছু দেখার, কিংবা বাইরে কোনো লোকের সাথে কথা বলার, এরকম। ওখানে কিন্তু মানে পরিচয় হয় আমাদের পাশের থানার, শিবগঞ্জ থানার হলো আলম হাজির সাথে ওখানে পরিচয় হয়। সর্বপ্রথম কোনো পরিচয় হয় কিন্তু আমার সাথে কুদ্দুসের, তার বাড়ি হলো রাজশাহী বাগমারা। তারপরে কিন্তু পরিচয় হয় আমাদের আলম হাজির সাথে।
আলম হাজির সাথে পরিচয় হওয়ার পরে আবার একজনের সাথে পরিচয় হয়, সেটা হলো আপনার ওই বরিশালের এক লোকের সাথে। তখন অবশ্য নামটা আমাদেরকে ওই লোক হাইট রেখেছিল, নামটা বলেনি, এবং তার অপরাধ নাকি অনেক বড় ছিল, যেটা যাদের আমাদের খাবার দিত তারা বলতো। ওই জন্য আমরা ওর সাথে কথা বলার চেষ্টাও করতাম না, কারণ বলা তো যাচ্ছে না, কারণ আমরা ওখানে পরশাদিন কার প্রতি, কারণ দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে প্রতিটা লোককে রুম থেকে নিয়ে যাচ্ছে, টর্চার করছে, এক একজনকে এক এক রকমভাবে টর্চার করছে, কে ওখানে নিজে পায়খানা করে দিচ্ছে, কার পা দিয়ে রক্ত বের হচ্ছে, এরকম কিন্তু হুলস্থল আমি দেখতে পাই। আর সবসময় কিন্তু আতঙ্কে থাকতাম আমরা। তারপরে একজনের সাথে পরিচয় হয়, ওই বরিশালের লোকের সাথে পরে পরিচয় হয় আপনার রাজশাহী বাগমারা আরেকজনের সাথে। তার নাম হলো কিন্তু কুদ্দুস। তার বয়স হলো আপনার 55-56 এরকম বয়স ছিল, মুরব্বী। তাকেও কিন্তু তার নিজ বাসা থেকে দিনের বেলা উঠায় এনে হয়েছিল, একজনের বাড়ি দেখাই দেন বলে। এবং আরেকজনের সাথে পরিচয় হয়েছিল আপনার, তার নাম হলো মুকসিদুল, একই থানার একই এলাকার। তো এদের সাথে আমার পরিচয়টা কীভাবে হয়, যে আমাকে তো একটা সেলের ভিতরে বদ্ধভাবে রেখে দেয়, এবং তারাকে কিন্তু এই সেল থেকে আবার অন্যদিকে নিয়ে যাই 5 দিন 10 দিন তাহলে পর। কয়জনের সাথে আপনার কথা হলো ওখানে? আমার সাথে ওখানে কথা হলো 6 জনের সাথে। এই 6 জনের কার কি অবস্থা? 6 জনের ভিতরে আপনার 3 জন, যেগুলো আপনার রাজশাহী বাগমারা, যে কুদ্দুস, মুকসিদুল, একটা কুদ্দুস চাচা ছিল যেটা, যার বয়স্ক, এরা এখন পর্যন্ত গুমে আছে, ফেরে নাই? না, ফেরে নাই। এবং আমি আর আলম হাজি ওখান থেকে বের হই। আপনাকে কবে ছেড়ে দিল? আমাকে ছাড়লো আপনার এই জুন মাসের আপনার 17 তারিখে, রমজান মাস ছিল, 17 রমজান ছিল। সেদিন কিন্তু আমাকে মাগরিবের পর কিন্তু বের করে, মাগরিবের পর যখন বের করে আমাকে কিন্তু আবার ওভাবেই কিন্তু যেভাবে নিয়ে আসছে ওভাবেই কিন্তু রুম থেকে বের করলো, দিয়ে কালো টুপি পরাই রাখছে। দিয়ে কিন্তু গাড়িটা কিছুক্ষণ চলার পরে কিন্তু আমার কিন্তু বলতেছে একজন, ওই যে ভয়েস যেটা আমি মাথায় সেভ করে রাখছি, এ বলছে যে আমাকে, জি শাহরুল কালমা পাঠ করো। যখন আমাকে কালমা পাঠ করতে বলে, সবারই ভিতরে একটা আতঙ্ক হবে। আমি কিন্তু তখন কিন্তু মোর মানিক অবস্থা, কান্নাকাটি করতেছি, তাদের কাছে পা ধরতেছি, হাত ধরতেছি, অনেক কিছু বলতেছি, আমার তো চোখ বান্ধা। তখন তারা কিন্তু অনেক হাসি, আমাকে নিয়ে যারা আমি হাসির পাত্র হয়ে গেছি তাদের কাছে। তখন আমাকে তখন কিছুক্ষণ পর কিন্তু 15-20 মিনিট পর কিন্তু আরেকজন কিন্তু গাড়িতে এসে উঠলো, ওই ভয়েসে তখন এসে বলছে, শাহরুল তুমি কান্নাকাটি করিও না, তোমাকে এখান থেকে নিয়ে যাব, মোটর সাইকেলে করে নিয়ে যাব, তোমাকে থানাতে জমা দেওয়া হবে। থানাতে যখন জমা দেওয়া হবে তোমাকে, তো তুমি পালাবার চেষ্টা করবে না, যদি পালাবার চেষ্টা করো তোমাদের পাশেই থাকবো আমি, তুমি আবার মনে করছো মোটর সাইকেল উঠে তুমি পালাই যাবে, তোমাকে কিন্তু গুলি করবো, পালাবার চেষ্টা করবো না। আমি সারা, আমাকে যদি আপনি থানাতে দেন তাহলে তো পালাবার প্রশ্ন আসে না। তখন বলছে যে ঠিক আছে, তোমাকে থানাতে দেওয়া হবে। আমাকে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু হ্যান্ডকাপ কিন্তু খুলে আমার কিন্তু ঘাড়ে কিন্তু একটা ব্যাগ দেয়। ঘাড়ে যখন আমার ব্যাগ দেয়, তখন আমার ভিতরে কিন্তু একটা কেমন একটা আতঙ্ক হয়, আমার ব্যাগে কী দিল, পিছনে ঘাড় ব্যাগে কী দিল। এবং আমি কিন্তু চেয়ারে যখন আমাকে যেহেতু গাড়িতে বসে রয়েছে, আমি কিন্তু পিছন থেকে একদম চেপে রাখার চেষ্টা করি, এবং কিন্তু ওরা কিন্তু আমাকে ভয় দেখার জন্য আবার কিন্তু বলছে, চাপ দিস না, চাপ দিস না, চাপ দেওয়া যাবে না, সমস্যা হবে। তার মানে ওটা কি কোনো বিস্ফোরক ছিল? আমি তখন তাৎক্ষণিক কিন্তু এই ধারণা করেছিলাম। আমি কিন্তু তখন একটা, পরে কি জানতে পারলেন, কি দেহ? পরে আমাকে ওটা অস্ত্র দেয়। এবং আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি আছে জানেন, আমি তখন কিন্তু ওই জিনিসটা আরও চাপ দেওয়ার চেষ্টা করছিলাম, যে আমি চাপ দেওয়ার চেষ্টা করছিলাম কি কারণে, পরে আপনাকে অস্ত্র সহকারে থানায় জমা দেয়? জি। তারপরে কতদিন জেল খাটলেন? আমাকে তখন আপনার ওখান থেকে কিন্তু একটা মোটরসাইকেলে উঠিয়ে দেয়। ওকে, থানায় নিয়ে যায় ওরা? না, আমাকে কিন্তু একটা মোটরসাইকেলে দেয়। হ্যাঁ, আমার কিন্তু গাড়ি থেকে কিন্তু একটা মোটরসাইকেলে দেয়। মোটরসাইকেল আমার হাতে হ্যান্ডকাপ লাগা আছে, রানিং হাতে হ্যান্ডকাপ লাগা আছে, এবং একজন, গাড়িটা হলো আপনার অ্যাপাচি ব্লু কালার RTR, একজন গাড়ি চালাইছে, আমাকে মিডলে দিচ্ছে, একজন পিছনে বসে রাখছে, বসে রাখা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা রাজশাহী আমচত্বর দেখতে পাই। তখন কিন্তু নিজের ভিতরে একটা কিন্তু ফিলিংস আছে, যেহেতু পৃথিবীর আলো। তারপরে কি হলো? আমরা একদম শেষ পর্যায়ে আছি। ওখান থেকে কিন্তু আমাকে নিয়ে যায় কিন্তু দেখছি একটা র্যাব চেকপোস্ট, এবং র্যাব চেকপোস্টে আমাকে কিন্তু ওই মোটরসাইকেলটা কিন্তু নামায় দেয়, ভদ্রভাবে নামায় দেয়, ভদ্রভাবে। এবং আপনি অস্ত্র সহ ধরা পড়ছেন? যে আমাকে তখন অস্ত্র সহ আমাকে দেখাই, প্রকাশ্যে প্রেস ক্লাবে নিয়ে আসে যে আমাকে অস্ত্র সহ পেয়েছে। ওকে, মামলা করেছেন? জি না, অভিযোগ দিয়েছেন? না, গুম কমিশনে অভিযোগ দিয়েছেন? গুম কমিশন বলতে অভিযোগ দিয়েছেন। আপনি মামলা করেছেন?
কোথায় মামলা করেছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি মামলা করবেন? আমি মামলা করব। ওকে, আমরা চাই এই যে আপনাদের সাথে যে এরকম ভয়ঙ্কর নিষ্ঠুর আচরণ যারা করেছে তারা আইনের আওতায় আসুক এবং ভবিষ্যতে যাতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংঘটিত না হয় জি, সে ব্যাপারেও সরকার ব্যবস্থা নেবে, এই প্রত্যাশা আমাদের। আজকে আমরা এখানে শেষ করি। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আয়নাঘরের বন্দিশালায় যারা দীর্ঘদিন বন্দী ছিল তাদের উপর কী নির্যাতন নেমে এসেছিল সেই গল্প আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।